আদালতে যে বিচার ব্যবস্থার ক্ষেত্রে মানে আমরা দেখতে পেলাম সন্দেশখালির যে বিষয়ের রায়টা আদালত দিল, সিবিআই এর হাতে চলে যাবে এবং রাজ্য পুলিশকে সর্বতভাবে সাহায্য করতে হবে। এবং এরপরেই কুণাল ঘোষ বলছেন যে বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা রাখছি, কিন্তু তারপরেও বলছেন যে এমন যখন চড়াসুরের রায় আসে তখন মনে হয় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানে মানে না থেকেও যেন আছেন, তিনি সরে গেছেন কিন্তু তার যেন ছায়া কয়েকটা সেখানে রেখে দিয়ে গেছেন। কি বলবেন এ বিষয়ে? না, সবাই এত ওদের বিরুদ্ধে চলে যাচ্ছে কেন? ওরা যদি এত সাধু পুরুষ হবে তাহলে সবাই ওদের বিরুদ্ধে যায় কেন? এটাই তো প্রশ্ন। আসলে বিচার বিভাগ বুঝতে পেরেছে যে এখানে কিছু বদমাইশি হচ্ছে, রাজ্য প্রশাসন ঠিকমতো কাজ করতে পারছে না, রাজ্য প্রশাসন ভুলভাবে কাজ করছে, পুলিশ তার কাজ ভূমিকা ঠিকমতো পালন করতে পারছে না। আমার তো মনে পড়ছে না যে কোনো রাজ্য সরকারের বিরুদ্ধে পর 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 এতগুলো ইডি সিবিআই তদন্ত নির্দেশ হয়েছে কিনা, এত এনআইএ তদন্তের নির্দেশ হয়েছে কিনা। এখানে রাজ্য সরকার যদি সাধারণ বুদ্ধি ওদের থাকতো, ওরা অন্তত একটু করে দেখতো, রিভিউ করে দেখতো যে ওদের ভুল কোথায়, অন্যায় কোথায়। সেসব তো হওয়ার কিচ্ছু নেই, উপরন্তু এই সমস্ত এই বাঁচার লোকগুলোকে নামিয়ে দিয়েছে, তাতে আর কিছুই হচ্ছে না, দলটাই নষ্ট হয়ে যাচ্ছে, তিলে তিলে ধ্বংসের দিকে এগোচ্ছে, অন্য কারোর কোনো ক্ষতি হচ্ছে না, ক্ষতি যা হচ্ছে তৃণমূলেরই হচ্ছে। কুণাল ঘোষ সরাসরি মন্তব্য করছেন যে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের মধ্যে নাকি বিজেপির প্রতি সহানুভূতিশীলতার একটা ভীষণ রকম মানসিকতা রয়েছে এবং সঙ্গে সঙ্গে তৃণমূল বিরোধী মানসিকতা রয়েছে, এবং যাদের উদ্দেশ্য নির্বাচনের মুখে বিরোধীদেরকে এক্সট্রা অক্সিজেন দিয়ে দেওয়া এবং সরকারকে যাতে বিড়ম্বনায় ফেলা যায় তার ব্যবস্থা করা। ও জানে হাইকোর্টের বিচারপতিরা কিভাবে নির্বাচিত হন এবং নিযুক্ত হন। হাইকোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন ভারতের রাষ্ট্রপতি, কিন্তু এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের হাত পাও অনেকটাই বাঁধা। তার জন্য একটা সংস্থা থাকে বিচারপতিদের নিয়ে, সেই যে মানে গ্রুপটা থাকে, গোষ্ঠী, সেই কলেজিয়াম, তারাই বিচারপতিদের নাম সুপারিশ করে এবং সরকারের সঙ্গে যখন ঐক্যমত্য হয় তখন রাষ্ট্রপতি তাদের নিযুক্ত করেন। তারপরে কি করে বিজেপি নিয়ন্ত্রণ করছে, বিজেপির প্রতি সিম্প্যাথেটিক, এই কথাগুলো কেন আসে আমরা বুঝি না। তাহলে কলেজিয়াম সিস্টেমটার বিরুদ্ধেই কি কথা বলছে? স্পষ্ট করে বলুক না। আসলে এদের সমস্যা হয়েছে, যখনই বিচারপতিরা এদের বিরুদ্ধে রায় দেন তখন বিচারপতিদের এজলাস বয়কট করে, কখনো কখনো বিচারপতির বাড়ি গিয়ে পোস্টার মেরে দিয়ে চলে আসে, কখনো বিচারপতিদের নামে প্রকাশ্যে উল্টো পাল্টা বলে। এই মানে আর কি বলবো, কিচ্ছু করার নেই, এদের বিনাশকালে বিপরীত বুদ্ধি। এদের ধ্বংস যখন অনিবার্য হয়ে যায়, মানুষ তখন তার ব্রেনটা নষ্ট হয়ে যায় মানুষের। এই তাই ঘটেছে, এদের কিচ্ছু করার নেই। স্যার মানে তার মানে তো ব্যাপারটা এরকম হচ্ছে যে মানে সরাসরি ভারতের বিচার ব্যবস্থা, ভারতের সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেওয়া। এরা তো বহুদিন ধরেই করে আসে, এরা গোটা ভারতের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করে ফেলেছে। না মানে সংবিধান, না মানে আইন, এরা জমিদারি চালায়। আরে প্রশাসন চালালে এগুলো মেনেই চলে, এখানে তো জমিদারি ব্যবস্থা চলছে। আমি জমিদার, আমি যা তাই করবো, এইভাবেই চলছে। ন্যাচারালি এদের না আছে সংবিধান, না আছে আইনগত ব্যবস্থা, এরা গোটাটাই চালাচ্ছে নিজের মর্জি মতো। প্রশাসন চালানোর সামান্যতম অভিজ্ঞতা যোগ্যতা থাকলে এরা এটা করতো না, নেই বলেই এসব করছে। ওরা যা খুশি তাই করে চলেছে। এরা অন্তত একটা অদ্ভুত টাইপের রাজনৈতিক দল, যারা ওই ধার করে সব কিছু, যেরকম খেলা হবে এটা বাংলাদেশ থেকে ধার করেছে, জয় বাংলাটা বাংলাদেশ থেকে ধার করেছে, এই সব ধারেই চলছে এরা আর কি। এবং এদের লক্ষ্য একটাই, একটা আলাদা কিছু, আমরা একটু আলাদা কিছু, এই ভাবনাটা শুরু করেছিল সিপিএম। এই যে আমরা একটু কিছুটা আলাদা, বাংলার সঙ্গে বাংলা নাকি ভারতের সঙ্গে মেলে না, এই ভাবনা চিন্তাগুলো থেকে এরা সিপিএমের মেধাবী ছাত্রছাত্রী তো, ফলে এই যে আমরা কিছু আলাদা, একটা আলাদা করে কিছু দেখাতে হবে, ফলে এই জয় বাংলা স্লোগান চলে, ফলে খেলা হবে স্লোগান চলে। এছাড়া আর কি বলবো। আমি এটা কোনো প্রয়োজন ছিল না, কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করেই রাজ্যে উন্নতি হয়। ভারতের বহু রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই, তারা কিন্তু উন্নতি করছে, কারণ তারা কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করছে। এরা কেন্দ্রের সঙ্গে সহযোগিতা না করে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে রাজ্যটাকে। কি বলবো স্যার, আমরা দেখেছি যে জবে থেকেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই রাজ্য সরকারের এই চাকরি চুরির ব্যাপারে মানে যুগান্তকারী রায় দিচ্ছেন, তবে থেকেই তিনি রাজ্য সরকারের একটা টার্গেটে পরিণত হয়েছেন। এবং এই কুণাল ঘোষকে আমরা বারবার দেখেছি কদর্যভাবে তাকে আক্রমণ করতে। সেই কুণাল ঘোষই আবার বলছেন যে কোনো জায়গা থেকে যদি ঘন ঘন সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয় তাহলে মনে হয় আরও অনেক অভিজিৎ গঙ্গোপাধ্যায় অপেক্ষা করে রয়েছেন এবং পরে কোনো নির্বাচনে তাদেরকে হয়তো বিজেপির প্রার্থী হিসেবেও আমরা দেখতে পেতে পারি। এখন এই কথাগুলো কিচ্ছু না, এগুলো হচ্ছে বিচার বিভাগের চরম এবং চূড়ান্ত অসম্মান।
বিচারপতিরা রায় দিচ্ছেন তার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে। তারা বুঝতে পেরেছেন যে এ রাজ্যের পুলিশ প্রশাসনটা ঠিকমতো কাজ করতে পারছে না, এ রাজ্যে পুলিশ প্রশাসন বারবার ফেল করছে, তারা সত্যিকারের তদন্ত করছে না। শেখ শাহজাহানের মতো একটা লোককে ধরতে পারেনি, ধরতে লেগে গেছে প্রায় 2 মাসের কাছাকাছি সময়। এই রকম একটা জায়গায় যেখানে ইডি গিয়ে মার খায় তার নামে মামলা হয়, যেখানে এনআইএ গিয়ে তদন্ত করতে গিয়ে মার খায়, যারা আদালতের নির্দেশে যায়, বিচারপতিদের বোঝার যথেষ্ট ক্ষমতা আছে, তাই তারা তাদের সিদ্ধান্ত নিচ্ছেন। তাতে কে কোন ঘোষ কোথায় কি বলল তাতে আমার অন্তত কিছু যায় আসে না। এরা নিজেদের যে দুর্বলতাগুলো নিজেরাই প্রকাশ করছে। সেখানে দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রী একটা ধর্মীয় অনুষ্ঠান, আদ্যপান্ত ধর্মীয় অনুষ্ঠান, সেখানে দাঁড়িয়ে বলছেন আমি মৃত্যুকে ভয় পাই না, মৃত্যু আমাকে ভয় পায়। রেড রোডে ঈদের অনুষ্ঠানে দাঁড়িয়ে তিনি বলছেন সিএএ এবং এনআরসি এবং অভিন্ন দেওয়ানি বিধি আমরা করতে দেব না। মানে সম্পূর্ণ রাজনৈতিক বিষয়টাকে একটা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে মিশিয়ে দিচ্ছেন। কি বলবেন? দেখুন, ঈদ এই উৎসবটা আমি যতদূর জানি মুসলিম সম্প্রদায়ের মানুষের একটা অত্যন্ত প্রাণের উৎসব। তারা এই উৎসবটা উদযাপন করেন মানে যথোপযুক্ত সম্মানের সঙ্গে, ভাবনার সঙ্গে, ভালোবাসার সঙ্গে এই উৎসবটাকে তারা উদযাপন করেন। এখন সেইটাকে রাজনীতির বাইরে রাখলে ভালো হতো। কেউ বলে মৃত্যু আমাকে ভয় পায়, আমার বলার কোনো জায়গা নেই, ঠিক আছে, তিনি মৃত্যুকে ভয় পান না, মৃত্যু তাকে ভয় পায়, এই অবধি সব ঠিক ছিল। কিন্তু তার পরের প্রশ্ন, সেখানে সিএএ, সেখানে এইসব না বললেই নয়, এখানে রাজনীতিকে না আনলে হতো না, রাজনীতিকে নিয়ে আসা হলো এবং আলটিমেটলি যেটা দেখা গেল যে অপ্রয়োজনীয় কথাগুলো এখানে চলে এলো। এইগুলো কিন্তু আজ নয়, এটা নতুন কিচ্ছু নয়, বরাবরই এই ঘটনা ঘটছে। এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। এতে মানে এই যে ধর্মের মানে অনুষ্ঠানে যান তাতে সেই ধর্মের কি সম্মান রক্ষা হয়, সেই অনুষ্ঠানে কি সম্মান রক্ষা হয়? এখন এটা বুঝুন, যারা নিমন্ত্রণ করেছেন তারাই বুঝুন, আমি কি বলবো, আমি তো নিমন্ত্রণ করিনি, করবো না কোনোদিন। তিনি ওই ঈদের অনুষ্ঠানেই দাঁড়িয়ে বলছেন যে আমরা বাংলায় লড়ছি বিজেপির সঙ্গে। মানে আপনি যেটা বললেন ধর্মীয় অনুষ্ঠান এবং প্রাণের অনুষ্ঠান, সেই প্রাণের অনুষ্ঠানে দাঁড়িয়ে তিনি আবার টেনে আনছেন সেই রাজনৈতিক বিভেদ এবং বিভেদের রাজনীতি যে তিনি করছেন, তিনি বারবার সেটা প্রমাণ করে দেখিয়ে দিচ্ছেন যে তিনি ঈদের মতো একটা পবিত্র অনুষ্ঠানে দাঁড়িয়ে রাজনীতিকে টেনে এনে বলছেন যে বাংলায় আমরা লড়ছি বিজেপির সঙ্গে, একটা ভোটও যেন তৃণমূলের ছাড়া অন্য কারোর কাছে না যায়। এবং ঈদের অনুষ্ঠানে এই কথা তিনি দাঁড়িয়ে বলছেন, মানে একটা বিভেদ তৈরি করছেন একটা হিন্দু মুসলমানের মধ্যে। না, শুধু তাই নয়, ভোট রাজনীতি এই ধরনের অনুষ্ঠানে নিয়ে আসা, আমি জানি না যাদের এই উৎসব তারা এটা মানবেন তো, তারা মানতে পারবেন তো? তাদের মধ্যে যারা অন্তত সিরিয়াসলি ভাবনা চিন্তা করেন, আমার ধারণা সকলেই সিরিয়াসলি ভাবনা চিন্তা করেন, তারা মানতে পারবেন তো তাদের এই অনুষ্ঠানে গিয়ে এই ধরনের কথাবার্তা বলা? আমি তাদের উপরই ছেড়ে দিলাম বিষয়টা। বামপন্থী নেতা সুজন চক্রবর্তী এবং তৃণমূল প্রার্থী সৌগত রায়, তাদের দুজনকে দেখা গেল যে তারা দুজনেই ঈদের অনুষ্ঠানে রয়েছেন এবং সেখানে মানে যেই বামপন্থী নেতা সুজন চক্রবর্তী বা বামফ্রন্ট তারা মনে করেন যে ধর্মটা নাকি একটা আফিংয়ের মতো, তারা দেখা গেল যে ঈদের অনুষ্ঠানে একসঙ্গে রয়েছেন। তাহলে কি এখনো বলছেন যে ইন্ডি জোটের কোনো আশা আছে? না, একটা কথা বলি, ধর্মটা ওদের কাছে আফিম হয় তখনই যখন সুভাষ চক্রবর্তী একটি কালী মন্দিরে গিয়ে কালী মূর্তির পায়ে মাথা ঠেকান, সেখানে তখন ধর্ম আফিন হয়ে যায়, সুভাষ চক্রবর্তীকে গালিগালাজ করা হয়। কিন্তু ওই ধর্মের কেউ যদি হজ করতে যান তাকে কিচ্ছু বলা হয় না, এটা হচ্ছে ওদের ধর্ম, নিজেরা চলে যাবে এই ধরনের অনুষ্ঠানে, তাদের ক্ষেত্রে কোনো অসুবিধে নেই। আমি তো মনে করি ধর্মীয় অনুষ্ঠানে যেতে বাধা কিছু নেই, তাহলে ভণ্ডামিটা কেন? তাহলে সুভাষ চক্রবর্তীকে গালিগালাজ করা হয়েছিল কেন? কারণ সুভাষ চক্রবর্তী আপনারা জানেন যে সেই সময় তিনি প্রচণ্ড অসুস্থ ছিলেন, ক্যান্সারে ভুগছিলেন, তার কিছুদিন পরে উনি মারা যান। মানুষ কোন জায়গায়, একজন কমিউনিস্ট, একজন প্রায় ডাইহার্ড কমিউনিস্ট ছিলেন, শেষ সময়ে তিনি কালী মন্দিরে গিয়েছিলেন, হয়তো ভেবেছিলেন যে যদি সুস্থ হয়ে যান, তারপরেও তাকে এই ধরনের মানে পার্টির সমালোচনা শুনতে হয়েছিল। আর আজকে এরা নিজেরাই অন্য ধর্মের অনুষ্ঠানে চলে যাচ্ছে। আই এম সরি টু সে যে এই দলটা হচ্ছে আগাপাস্তলা ভণ্ড দল। আর এই তৃণমূলের সঙ্গে এদের সেটিং, তো সেটিং বরাবর আছে। এখন সিপিএম হচ্ছে একদম ট্রেনিং প্রাপ্ত মিথ্যেবাদী, ওরা ট্রেন্ড লায়ার। এরা বাইরে পরিষ্কার বলে বিজেপি আর তৃণমূলের নাকি সেটিং, নিজেরাই সেটিং করে। এবং ওরা কখনো চায় না যে বিজেপি পশ্চিমবাংলা ক্ষমতায় আসুক, কারণ তারা জানে বিজেপি ক্ষমতায় এলে সবচেয়ে ক্ষতি হয়ে যাবে ওদের, যে 2-10টা লোক আছে তারাও কেটে পড়বে সিপিএম ছেড়ে। ফলে ওরা চায় তৃণমূল থাকুক এবং এমন একটা টালমাটাল অবস্থা থাকুক যাতে তারা কিছু রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে। আমি পরিষ্কার করে বলে দিই, তৃণমূল এবং সিপিএম তারা মাস্তুতো ভাই। কারা কারা যেন মাস্তুতো ভাই সেটা আমি আর বলছি না, ওই বাগধারা খুঁজলেই বোঝা যাবে। তারা হচ্ছে মাস্তুতো ভাই, তারা পরস্পরের পরিপূরক, তারা
চায় যে এখানে তৃণমূল থাকুক, সিপিএম চায়, যার জন্য সুজন চক্রবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা চম্পাহাটি থেকে গিয়ে দমদমে দাঁড়িয়ে পড়েছেন। জানি না দমদমে ওনার কী ভূমিকা আছে দমদমে। এবং শেষে দেখলাম বরানগর বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়ে পড়লেন তন্ময় ভট্টাচার্য। দুজনেরই জামানত বাজেয়াপ্ত হবে, আমি আজকে বলে দিয়ে যাচ্ছি, দুজনের জামানত বাজেয়াপ্ত হবে। ওরা চাইছে বিজেপির ক্ষতি করতে, কিচ্ছু করতে পারবে না। সিপিএম, পরিষ্কার একটা কথা বলি, সিপিএম 1925 সালে ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল, কমিউনিস্ট পার্টি, সিপিএম নয়, কমিউনিস্ট পার্টি। আর একটা প্রতিষ্ঠান, এটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, আরএসএস। কথায় কথায় সিপিএম বা সিপিআই আরএসএসকে গালি দেয়, কিন্তু শুধু ওদের তাকাতে বলবো, আয়নার সামনে মুখটা দেখতে বলবো যে আজকে আরএসএস কোথায়, আজকে এই বামপন্থী দলগুলো কোথায়। আরএসএস বিশ্বের সবচেয়ে বৃহত্তম সংগঠন, লক্ষ লক্ষ স্বয়ংসেবক তারা এই সংগঠনের সঙ্গে রয়েছে, তার হয়ে কাজ করে। আর এই সিপিএম সিপিআই পশ্চিমবাংলার রাজনীতিতে তো বটেই, ত্রিপুরা থেকেও তো উচ্ছেদ হয়ে গেছে, ভারতের সর্বভারতীয় রাজনীতির থেকে টিম করছে, এবার তাও উঠে যাবে। একটু দেখুক না, একটু ইভালুয়েশন করুক, মূল্যায়ন করুক কেন আজ এই ঘটনা ঘটলো। অমিত শাহ বাংলায় এসেছিলেন 1 বছর আগে এবং তিনি এসে 35টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গিয়েছিলেন এবং সেটা কালের নিয়মে কমতে কমতে 25-এ এসে দাঁড়িয়েছিল এবং আবার সেটা 30-এ উঠে গেছে, কারণ অমিত শাহ বলেছেন বাংলা থেকে তার 30টি আসন চাই। আপনার কি মনে হয় যে বাংলা থেকে এই 30টি আসন পাওয়া যাবে? আমি তো এর আগেও একাধিক জায়গায় বলেছি, আমি আপনাকে কতগুলো জনমত সমীক্ষার কথা বলবো। দেখুন, আজ থেকে 1 মাস আগেও যে জনমত সমীক্ষাগুলো হয়েছিল তার একটা বড় অংশ শুধু একটা চ্যানেল, কেরালার বেস্ট একটি সংস্থা ফেডারেল বলে, তারা বিজেপিকে অনেকটা এগিয়ে দেখিয়েছিল যে বিজেপি 29টা পেতে পারে আর তৃণমূল 12টা পেতে পারে। কিন্তু অন্যান্য সমস্ত টেলিভিশন চ্যানেল দেখাচ্ছিল যে তৃণমূল হয়তো 23 থেকে 24টা পাবে, বিজেপি 17, 18 বা 19টা পাবে। কিন্তু গত 2 সপ্তাহে পুরো হিসেবটা উল্টে গেছে। দেখা যাচ্ছে বিজেপির ভোট বিপুলভাবে বাড়ছে, কেউ বলছে 42, কেউ বলছে 44, এইভাবে বেড়ে গেছে। কিন্তু বিজেপির ভোট যত দিন যাচ্ছে ভোট বাড়ছে। তৃণমূলের ভোট কেউ বলছে 40, কেউ বলছে 38, কেউ বলছে 35। আর আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র এবং শিক্ষকও গত 35 বছর ধরে, 35-36 বছর ধরে। আমি বলে দিচ্ছি, আমি নিজে ইলেকশন অ্যানালিসিস বহুদিন করেছি। একটা দলের গ্রাফ যখন নামতে থাকে, ভোটাররা যখন ত্যাগ করতে থাকে, তাকে তোলা খুব কঠিন কাজ। আর একটা দলের ভোট যদি বাড়তে থাকে নির্বাচনী রাজনীতিতে, তখন কিন্তু সেটা চলতেই থাকে, কারণ মানুষের আস্থা সেই দলটা পেয়ে যায়। ফলে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার মানুষদের আস্থা অর্জন করে ফেলেছে। 42 থেকে 44% যদি ভোট হয়ে থাকে, আমি সমীক্ষক গোষ্ঠীর কথাগুলোই ধরছি, ওটা যদি 1% বেড়ে যায়, অর্থাৎ 45%, আমি বলে যে 30 ক্রস করে যাবে। তাহলেও তৃণমূলের ভোট কিন্তু 35-এর নিচে নামবে, তাহলে কিন্তু 30 ক্রস করবে। প্রশান্ত কিশোর ভবিষ্যৎবাণী করছেন যে বাংলায় 1 নম্বর দল হিসেবে আসছে বিজেপি এবং তিনি বলছেন যে বাংলায় বিজেপির কাছে নাকি ধরাশায়ী হবে তৃণমূল। এটা কি সত্যি সত্যি যদি এই ভবিষ্যৎবাণী ধরে চলে যায়, তাহলে কি মানে এটা কি সত্যি হতে পারে, নাকি এটা প্রশান্ত কিশোরের কোনো ম্যাথমেটিক্স কাজ করছে? আমি প্রশান্ত কিশোরের কথা ছেড়ে দিলাম। উনি স্ট্র্যাটেজিস্ট, উনি অনেক কাজ করেছেন, ইত্যাদি টাকার বিনিময়ে কাজ করেছে, ওটা তার পেশা ছিল, সেটা আমি কিছু বলবো না। আমি একজন নিজে ইন্ডিপেন্ডেন্ট অ্যানালিস্ট হিসেবে, আমি বিজেপি কর্মী আপাতত ভুলে যান, বিজেপি মুখপাত্র আপাতত ভুলে যান, আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এবং দীর্ঘদিন পলিটিক্যাল অ্যানালিসিস, পলিটিক্যাল কমেন্ট্রি করেছি। পলিটিক্যাল অ্যানালিস্ট বা পলিটিক্যাল কমেন্টেটর হিসেবে বলছি যে রাজনৈতিক দল একটি রাজ্যে 44%-এর বেশি ভোট পেতে চলেছে, যদি পেয়ে যায়, আমার ধারণা পেয়ে যাবে, সে কিন্তু টোটাল আসনের একটা বড় অংশ পাবে। আর যে দল 35-এর নিচে পায়, সেই দল কিন্তু অনেক কম আসন পাবে। তৃণমূল 35, 36, 38 এইরকম একটা দেখাচ্ছে সবাই, বিজেপি 42, 44, 45 দেখাচ্ছে সবাই। তো বিজেপিতে বেশি আসন পেতে চলছে, এটা তো আমার কোনো মন গড়া নয়। বিভিন্ন জনমত সমীক্ষা যা বলছে, আমি তো তারই এখানে রিফ্লেকশন ঘটাচ্ছি। তাই তৃণমূলের পক্ষে আমি পরিষ্কার বলি, ব্যাড ডেজ আর ওয়েটিং ফর তৃণমূল কংগ্রেস। স্যার, একটা শেষ প্রশ্ন করছি যে হুগলির যিনি তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছিলেন যে আমি যখন আসছিলাম তখন দেখলাম চারদিকে কোথায় কলকারখানা হয়নি, ধোঁয়া ধোঁয়া, রাস্তাঘাট অন্ধকার, এবং এটা নিয়ে যথেষ্ট ট্রোলের মুখে তিনি পড়েন যে কোথায় মানে কারখানা দেখতে পাচ্ছেন। এই ট্রোলিংয়ের উত্তর দেওয়ার জন্য তিনি একটি রিলস বানিয়ে ফেলেছেন এবং তিনি পান্ডুয়ার রাস্তায় আসার পথে পেছনে রাইস মিলের একটা চিমনি থেকে ধোঁয়া উঠছে, সেটা দেখিয়ে তিনি এই ট্রোলের উত্তর দিলেন। কি বলবেন? আমাদের হুগলির ধোঁয়া, যে ধোঁয়া আমি সবসময় যাতায়াতের সময় দেখি, এটা হচ্ছে সেই ধোঁয়া। এটা কিন্তু সিগারেট, বিড়ি ধোঁয়া নয়, এটা হচ্ছে মেশিনের ধোঁয়া। এইবার কি বলবে সবাই?
এই যে আমি বললাম যে আমি রাস্তায় যাওয়ার সময় ধোঁয়া দেখতে পেয়েছি, কি ভুলটা বলেছিলাম দেখলেন তো? এরপরে আরো অনেক দেখতে পাবেন রাস্তাঘাটে, আমার বলতে হবে না, আপনারাই দেখতে পাবেন। তাহলে ওই যে সবাই বলেছিলেন ওটা বিড়ির ধোঁয়া দেখেছে রচনা, ওটা বিড়ির ধোঁয়া কি কিসের ধোঁয়া, এবার আপনারা বিচার করুন সেটা কিসের ধোঁয়া। তাহলে আমি কি ভুলটা বললাম এবং প্রতি মুহূর্তে আপনারা বুঝতে পারবেন। এই সিঙ্গুরের যে কথাটা বলেছিলাম যে ঘাস পালা সবুজায়ন, আমরা সবাই সবুজায়নে বিশ্বাসী। আমরা সবসময় বলে থাকি একটি গাছ একটি প্রাণ, আমরা সবসময় চাই আমরা সবুজায়নের মধ্যে বাঁচি। তা আজকে সিঙ্গুরের জমি এত উর্বর জমি, সেটা নিয়ে আমি বলেছিলাম, এবার সেটাও আপনারা জানতে পারবেন। কিন্তু দিদি আপনি শিল্প নিয়ে বলেছিলেন, শিল্প দেখেছেন এখানে? শিল্প তো হচ্ছে, শিল্প তো আছে, দেখতে পাচ্ছেন না? জিন্দাল স্টিল নেই, 3 চাকার 4 চাকার ইভি মেশিন ফ্যাক্টরিজগুলো নেই, তাহলে তো নেই কি করে বলছেন যে নেই? ওটা তো দিদি রাইস মিল হোক, যে কোনো মিল হোক ফ্যাক্টরিজ হোক, আছে তো। অ্যামাজন ফ্লিপকার্টের যতগুলো ইয়েগুলো আছে সেগুলো জোনসগুলো আছে তো, হচ্ছে তো। কি দেখলেন দিদি আজকে ওখানে? কোথায় দেখলাম? ধোঁয়া যেটা বেরোচ্ছে কি দেখলেন? তো আপনাদের দেখিয়ে দিলাম তো যে ওটা বিড়ি সিগারেটের ধোঁয়া নয়। এবার আপনারা উত্তর দিন, এবার এটা একটু মিম করুন, আমি এবার নতুন নতুন মিমগুলো একটু দেখি। ফ্যাক্টরি থেকে বেরোচ্ছে রাইস মিলের ধোঁয়া, কাজ করছে মেশিনটা, তাই জন্য ধোঁয়া বেরোচ্ছে। যে চিমনিটা থাকে যে কত এখন ধোঁয়া দেখবে, দেখুন কিন্তু এখন দিদি- 4ঠা জুনের পরে অনেক ধোঁয়া দেখবে। বলছি রাইস মিল, কিন্তু রাইস মিল দিদি, রাইস মিলটা তো বিরাট জায়গা নয়, আরো বড় শিল্পর প্রয়োজন, আরো বেশি। নিশ্চয়ই, আমি একদম অ্যাগ্রি করি, একদম আপনারা ঠিক কথা বলছেন। অনেক শিল্পের প্রয়োজন, মানুষের কর্মসংস্থানের প্রয়োজন, নিশ্চয়ই প্রয়োজন, সেটা নিশ্চয়ই করা হচ্ছে এবং করা হবেও। একমাত্র দিদি সেটা করতে পারবে, দিদি থাকলেই পশ্চিমবাংলার মানুষের মুখে হাসি ফুটে উঠবে। আপনিও তো পারেন। দিদির সাথে থাকলে আমিও পারবো, চেষ্টা তো ডেফিনেটলি করবো। তাই জন্য দিদি আমাকে নিয়ে এসেছেন, এমনি তো নিয়ে আসেননি। জানে রচনা কিছু করবে, চেষ্টা করবে পাশে সবার থাকার, কোনো কাজ করার, তাই জন্যই পেরেছে চেষ্টা করবে। হুগলিতে ধোঁয়া ওড়ে এটা বললেন, তাই মানে দেখে কি দিলেন? ধোঁয়া তো উঠছে, আরও কত এখন ফ্যাক্টরি হবে এবং কত উঠবে দেখো না। ধোঁয়া তো আসছে, এমন ধোঁয়া সবার অন্ধকার হয়ে যাবে চোখ। এবার বিরোধীরা হবে? তাদেরই হবে, আমাদের কেন হবে? আমাদের এখন স্বচ্ছ সব কিছু। হ্যাঁ, রাইস মিল হচ্ছে বিরাট ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উদাহরণ। এই যে আমাদের কথা ছোটোবেলায় বন্ধুবান্ধবদের বলতাম না, কাকে দিয়েছে রাজার পাট, ঠিকই কাকে দিয়েছে রাজার পাট। গিয়ে প্রথমেই বললো হুগলির মানুষ খুব লাকি, ওরা আমাকে পেয়েছে। তারপর বললো এখানে আমাকে যেতালে আমি প্রত্যেককে ওই কি একটা অনুষ্ঠান করে দিদি নাম্বার 1 সেকেন্ডে নিয়ে চলে যাব। মানুষ যা বোঝার বুঝে গেল। তারপর ধোঁয়া, তারপর ঘাস, কচি ঘাস খেয়ে গাইর দুধ বেড়েছে, এইসব নানা রকম গালগল্প শুরু করলো। এবারে রাইস মিল দেখিয়ে বলছে বিশাল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। দারুণ ব্যাপার, ভালো তো। আজকে একজন মন্ত্রী বলেছেন যে সিবিআইকে কেউ মানে না, সিবিআই আসলে অনেকটা ওই ট্রাফিক পুলিশের মতো, ট্রাফিক পুলিশকে কেউ মানে না, সিবিআইকে কেউ মানে না। এই লোকটা বুঝলোই না যে থুতু ওপরের দিকে ফেললো, থুতুটা নিজের মুখে পড়লো। ওই ট্রাফিক পুলিশটা কি কেন্দ্রে? ট্রাফিক পুলিশ তো রাজ্যে। ট্রাফিক পুলিশকে যদি মানুষ না মানে, সে তো অসম্মানটা রাজ্যের প্রশাসনের হয়, ট্রাফিক পুলিশের হয়, এইটুকু বোঝার ক্ষমতা নেই। ফলে যে দলের মন্ত্রীদের বা এই যাকে এমপি পোস্টে দাঁড়িয়ে করেছে এইটুকু বোঝার ক্ষমতা নেই, তাকে কি কিছু বলা যায়? কি বলবো? এদের জন্য করুণাই হয়, সরি টু সে, এদের জন্য আবার করুণা হয়।